আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন। সানা সিঁড়ি বেয়ে নিচে নামছিল এমন সময় কেউ একজন তার হাতে হ্যাচকা টান মেরে ভেতরের একটা রুমের দিকে নিয়ে যায়। সানা চিৎকার করে উঠবে, অমনি লোকটি তার মুখ চেপে ঝাঁঝালো গলায় বলে ওঠে, বিয়ে করার খুব শখ জমেছে তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন? সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াজ ভাইয়া। শুধু রিয়াজ ভাইয়া বলে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায় যাকে। সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে, তার মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ সেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কি ওনার? বিয়েটা ওনার নিজের ইচ্ছা, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তি জ্বলে যাচ্ছে কেন ভেবেই সানা প্রচণ্ড রাগ মনে রিয়াজকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর দুঃসাহস আপনাকে দিয়েছেটা কি শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রাইট শুধু আমার বরের, আপনার নয়। রিয়াজ এবার আরও রেগে যায়। সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালা খাবার কি আছে রিয়াজ ভাইয়া? যা সত্যি তাই বলছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস? আমি তো কারোর সাথে প্রেম করিনি, তাহলে কারো মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেকে পেয়ে আগে সব বলে গেলি, বাহ, কদিন বাদে তার সহধর্মিণী হব, তার সাথে সারা জীবন বাকিটা সময় কাটাবো। অতীত টেনে এনে বর্তমান ভবিষ্যৎ কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে, অবনতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছুই যায় আসে না। আর আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাই হবে না। ছাড়ো না আমায়। বলেই সানা রিয়াজকে এক ঝটকায় শুইয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াজ রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াজের এমন উদ্ভট বিহেভিয়ার সানা সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। কেউ যদি তাকে দেখে ফেলে সে আর দেরি করল না। গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াজকে পাশ কেটেই রুম থেকে দ্রুত পথে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই ততক্ষণে বুকে চেপা তীব্র ব্যথাটা এবার ধু ধু করে ওঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো সেই মানুষটির মুখের উপর এতগুলো কথা কিভাবে বলতে পারল সে? কিভাবে? এমন সময় নিচ থেকে তার ফুপির ডাক পড়ে। সানা তড়হড় করে চোখের পানি মুছে নিয়ে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরও অনেকেই ছিল, তার মা, বাবা, রিধি, বোন, শফি, ভাই, সাফা, কাজিন সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলেপক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না, শুভ কাজে দেরি করতে নেই। ঠিক তখন রিয়া শেষে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে, বাজখাই গলায় বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলেছিস রিয়াস, চুপ করে থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকারই উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা। ফুপি বাবা, এখানে আমার আর কিছুই বলার নেই। সানা নিজ রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুজে চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকায় শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সহ সব ক্যারি করতে খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী সানার বাবা তার বোনের বাড়িতে পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেয়। নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, শফি 7 বছর আর রিধির 6 বছর।
লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস লিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস লিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াস বিজনেস দেখাশোনা করে। সানা সেই কৈশোর থেকে রিয়াসকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসে থাকে রিয়াসকে। মনে মনে ভালোবাসাটার থলি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটির ভর্তি হলেই সিদ্ধান্ত নেয় রিয়াসকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমলো বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াস টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সারা সেদিন টিপ টিপ পায়ে রিয়াসের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি। রিয়াস ফোন থেকে মুখ তুলে বলে, কিছু বলবি? কি বলবি তাড়াতাড়ি বল। মোবাইলে মুখ গুজে। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। ভাইয়া, আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াস কিছুক্ষণ মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটি আশাও করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইল গোতাতে থাকে। সানার 2 চোখের কোলবে 2 ফোঁটা পানি গড়িয়ে আসে। রিয়াস দেখার আগেই সেগুলো পানিটুকু মুছে নেয়। কিন্তু রিয়াস আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজনও বোধ করেনি। সানার বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন। কারণ তার ছেলে এখন ছাদে, এ মেয়ে আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সব কিছুতেই তোদের সুবিধা দেই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরে তা তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলে থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথার পিছে কোনো জবাব দিতে পারে না। কথাগুলো সত্যি, আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেদিনের মতো পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টাপাল্টা কিছু ওঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষের জীবন কতটা সংকটাপন্ন। তারপরে তার 2 ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে না? আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে বলেছে বলে কি নিজেকে স্বাভাবিক রেখেছে না? সেই রাতে তার সে কি কান্না, দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথাতেই সে বাবা মাকে বলে তার জন্য ছেলে দেখতে বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘরে থেকেই চালিয়ে নেবে। তার বাবা মা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেরে ওপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোণার একটা ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কোকা কোলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটা তার পেছনে আঠার মতো লেগে থাকতো। তার মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলে দিল। মানছে সে হঠাৎ সানারও মন কথার কি উত্তর করবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল। আর সানা তো বোঝেনি। অবশ্য এখানে রিয়াসের দোষ, সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসে তা সে সানাকে বুঝতে দেয়নি। সানার রুমে চা নিয়ে এলো, ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাব লোক দেখে কি রিয়াকশন করে।
যখন সানা বিরক্তি হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সেই কি কিউট হাসি দিত, তার সানার নজরে আসতো না। এরকম সব ক্ষেত্রেই করতো। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট্ট বোন। সেদিন সানা লাল রঙের একটা লেহেঙ্গার সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখে পড়ার মতো, রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের পিছুই ছাড়তেই চায়নি। বলতে বলতে একদম রিয়াসের গানটা ঝালাপালা করে দিল, কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। আমেজ মাখানো গলায় বলল, তোরা আমার গফকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয়নে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কোকোলাটা শেষ করবি রিয়াস, এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবেদের কথার ঘোর কাটল রিয়াসের। আবেদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার জানের জান দোস্ত, এদের সাথে সবকিছুই শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস, অথচ মুখ ফুটে একবারও বলিসনি। তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই তুই সবসময় উল্টা বেশি বুঝিস। সবাইকে আর তোর মতো মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টা বললাম? যেখানে রিয়াজ বুঝছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানাও বোঝা উচিত ছিল। ফাটটা এখানে কার? ফলটা তোর গাধারাম। সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়াস সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সবচেয়ে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষা করার পর ফেলে ফিলিংসটাও সেই হয়, বুঝছি। এই জন্য তো সানা এখন ছ্যাঁকা খাবিয়া ব্যাকা হইয়া দিয়া যাইতেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতে রিয়াসের মনটা ভালো না, তার উপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলে আবেদ এবার রিয়াসের দিকে ফিরে বলে, তুই কোকো কোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত টেনশন কিসের? রিয়াস ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকা কলাটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকা কলা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে। মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময়ে কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ও দিয়ে করে দেবে। তারপরে যদি সানা না বোঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হোয়াট? কিডন্যাপ? অবাক হওয়ার কিছু নেই রিয়াস, এছাড়া তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটাকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9টা বেজে 45 মিনিট। কিছুক্ষণ আগে হলো সবাই ডিনার সেরেছে। এই বাসার ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমোতে, চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে এক গাদা বিরক্তি নিয়ে আবার বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলির কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না রিয়াসের লাইফে আর ফিরে যাবে, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটুট থেকেই তুলিকে রিক্ত হতো যেতে বাধ্য করলো। অমন বিহেভে এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন উসখুস করছে। এমন সময় দরজায় কটাঘাত পড়ে। সানা পাশ থেকে ওনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে এবারের কাজের লোক মিনা আপা এসেছে। আফা, রিশান ভাইজান কইছে আপনারে উনার লাইগা 1 কাপ কফি কইরা নিয়ে যাইতে।
মাথাটা নাকি ওনার প্রচণ্ড ধরছে। আপনি করে দিননি? হইতাছে। আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনারে কইছে নিয়ে যাইতে। ফুপি ঘুমিয়ে গেছে? সকলেই ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলেই সে মীনা খাতুনকে ডাক দেয়, একবার, দুইবার, তিনবার, কিন্তু মীনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করেই চলে আসবে বলে সেই যে রুমে ঢোকে, কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মীনা খাতুনের এখনও আসার নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবে নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে? কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটাও একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠ শুনে সানার সম্বিত ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বার দুয়ে ঠোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তেই মাথাটা নুয়ে আনে আর মনে মনে বলে, কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না, এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি। সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এই কথার পিঠে সে কী জবাব দেবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্যে কি তোর একটুও মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আবার চোখে পড়ে ফুপির কানে। আর তখন কেল্লা ফতে ভেবেই সানা আর চুপ থাকলো না। ভাইয়া, আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এখানে রাখলাম বলেই সে রুমের দিকে পা বাড়ায়। তখনই রিয়াস সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। প্লিজ ভাইয়া ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করে আসছেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে যায়। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না। তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্যে গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই। সময় থাকতে ফুলের ঘরে পানি না দিয়ে সেই ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে পড়ে। অব্যক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াস সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা, এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে উঠে বলে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না, সে দরজায় সিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকু তো অনুরোধ, আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এই হঠাৎ আমাকে নিজে হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে এক্সাক্ট কোনো কারণ থেকে নয় তো? আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলছিল রিয়াস ভাইয়ের জন্য 1 কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটাকে কফি বানিয়ে খাওয়ানোর। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ের সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্ট কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মুখখানা মুহূর্তেই বিসর্জন দিতে হয়। এর মানেই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথা শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ, সেটা সানার ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালে আসেনি।
সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের ওপর। আর উদাস দৃষ্টিতে নৈশব্দ, মুখে দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব, থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝেই চোখ ঝাপসে আসে সানার, মাথা ঘুরতে থাকে প্রচণ্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীতে কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াস সানাকে তার বাহু জোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তেই ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসের সে কি হাসি। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল ভাসতেই রাহুল এক হাতে মই সিঁড়ি ভর সামনে, অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে ওপাশ থেকে। মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা, এখন আমার দু হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। রাহুল ওকে বলে আবেদকে নিয়ে বিল্ডিংয়ের পেছনে মই নিয়ে লাগায় এক ছুট। মই দেয়ালের সাথে ঘেঁষাতেই রিয়াস সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিট করে চোখের পাতা মেরে চারপাশ তাকিয়ে চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সাবরা কাঁপা এবং ভয়ার্ত মাখা চোখে পাশ ফিরে তাকিয়ে দেখে তার রিয়াস ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকে এগিয়ে আসছে। সারা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলে রিয়াস হাসির চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুঁড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? রিয়াস স্বাভাবিক ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলে রিয়াস পেছনের চেয়ারটার সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তেই সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছুঁয়ে যায়। আপনি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা, আমাকে কেউ আর ক্ষমা করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধ ঘরটা তোর জন্য রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন? একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না? বলার মাঝেই সানা দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু গুম করে ফেলবো। করে ফেলেন খুন। আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে বাসতাম, এখন বাসি না রিয়াস ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তা স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে বলে দেয়। সানা চুপ হয়ে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে আবার হাই তোলে স্বাভাবিক এবং সুদৃঢ় কণ্ঠে বলে, এই ছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারে বাধ্য হয়েছি। তার জন্যে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানার চুপ থাকা দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার অত কিছু ভাবতে ভালো লাগে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবে, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটা কি শুনি? এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন, বাব্বা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলেই ছোটের কোণে দুষ্ট হাসি চাপে রিয়াস। সানার বিস্মিত চোখ জোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তাদেরকে রিয়াসের মনে মনে সেই কি কুটিল হাসি।
আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইট আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না, আমি হতে দিব না। আমি এখনই বাসায় যাব, আপনি নিয়ে যান অথবা না যান। বলেই সানা বিছানা থেকে নামতে যায়, অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মা, মামা, মামি ভোর সকালেই তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোনো নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুই বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরো রাগ উঠে যায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নীচ, অসভ্য, জঘন্য ইত্যাদি তোমার জন্যে আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বেহায়াটার সাথে কথা বলে খামোখা সময় নষ্ট যে করে হোক এখন তার বাসায় ফিরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল দিয়ে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করায় তেমন কেউই নেই, তাই সে গিয়েছে তাকে সাহায্য করতে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে বলতে চেয়েছে কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেরোবেটা কিভাবে? সানার ভাবনার মাঝে রিয়াস বলে, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলে রিয়াস সানার গালে চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতেই রিয়াস কি ভেবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার। বলে দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। এপাশে সানার ভেতরটা মুচড়ে ওঠে। রিয়া সেই কাজটা কেন করলো সে কি জানে না ভালোবাসাটাকে না হারাতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বাড়িতে? পারবে সফি রিধির পথ করে দিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। তবে তাকে পারতেই হবে, এই বাসা থেকে যে করেই হোক বেরোতে হবে। অ্যাট এনি কস্ট রিয়াস গাড়ির কাছে এসে তুলিকে কল মারে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হয়েছি, কিছুক্ষণের মধ্যে বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না। ধৈর্য ধর। আমি রাহুল আবেদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাচ্ছি। ক্যাচালটা সামলিয়েই তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরওয়ানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দে। ওকে, বাই। কথা শেষ করে রিয়াস তৃপ্তি ভরে একটা নিঃশ্বাস নেয়। মন তার কি খুশি সানাকে বিয়ে করবে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচেরে বিয়েরও আনন্দে আহা কি খুশি। আকাশে বাতাসে রঙ্গ ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখ মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাজ বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সফি রিধি দাঁড়িয়ে। সাফাও তাদের পাশে দাঁড়িয়ে আছে চাঞ্চল্যকর বনে। সেই রিধি সফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটার দিকে ইঙ্গিত শব্দ করে উঠে। তারপরও সাফা রিধির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিক বেদিকে স্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পারামান সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলেন, এই দুটো ছেলে মেয়েকে ও শেষ পর্যন্ত এতটুকু শিক্ষা দিয়ে গেল? পড়াশোনা করবি আর প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবে? বাহ ভাবি, আপনি না কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয় না। এখন সে ভদ্র, শান্ত এবং সুশীল মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলেই খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যি প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কোনো কেন জানি অমনটা মনে হচ্ছে না। কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করতো, চালচলন মার্জিত ছিল। বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তাও ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে।
মেয়েটা ওর এমন কমের করতেই পারে না। না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি খুশি মুখের মেয়েটা তার চুমু খেয়ে আবার রাতেই উধাও হবে। কিছুতেই মনকে শান্ত আশ্বস্ত করতে পারছেন না তিনি। সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বোঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বুঝটা নিচ্ছেনই না। ওনার একটাই কথা, সানা কোন নাগরের সাথে চলে গেল? না হলে এঙ্গেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝে মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে সানার বর পক্ষদের লোক মিসেস রিমা সানার মা বাবার দিকে তাকিয়ে বলেন, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধাভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলেন, রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। রিমা বেগম তাই বলেন। তারপর সানার বর পক্ষদের সাথে কথা বলা শেষ হলে লিয়াকত আলীকে বলেন, একদম ঠিক বলেছ মা, বর পক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই, সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে যেয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মাকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যের মধ্যে যেন ওকে পেয়ে যাই। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করবো না আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়। বদনাম না রটানোর আগে আগেই ওকে ওই বরপক্ষের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়। খাপছাড়া হয়ে বলে, কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করবো না কেন? ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে? আজ এরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা দিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানার নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গাতেও বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে। তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। তোবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে। ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি? যদিও পেয়ে যাস, ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। কথার মাঝে লিয়াকত আলী বলেন, রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াস, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফের খুঁজে পাই, আর খুঁজে ফেলেও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবে। তাই বরপক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বোঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাবার চেষ্টা করো। সাহেলা ভারাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন, কারণ ওনার কারো কথায় বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। তারপর কি আর করা, বারণ করে দেওয়া হয় ছেলেদের। রিয়াস ঝলমলে হাসি চড়িয়ে দোস্তিদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল, এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যের আগে আগেই। রিয়াস চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরোতে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বন্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নিয়ে বের হবার। রুমে ছোট্ট ছোট্ট দুটি জানালা, যেগুলোর গ্লাস দেওয়ালের সাথে অ্যাটাচড। ব্যালকনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের উপর আবার লেপটে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও বলল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূর্ব আকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালে। আকাশ শুনলো, সেও শুনলো, তবে চুপি চুপি, কিন্তু লাভ আর হলো না। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় খুটুর খুটুর শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তে দেখলো তুলি দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করেছে। সানা, তুমি ভিতর থেকে দরজা লক করোনি? সানা তুলির একটা কথারও জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওনাটা তুলে তার গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপু, আমাকে এ বাসা থেকে বেরোনোর একটু পথ বলে দিন না প্লিজ। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে বলি রাখা পড়েছে, চোখগুলো উস্কো খুস্কো হয়ে আছে।
মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নিরস আর নিষ্প্রাণ। তুলি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানা নিয়ে বসায় সুদৃঢ় এবং নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য পারফেক্ট। আর যার সাথে এনগেজ হতে তার উপরেও রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অচেনা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানোয়াট। রিয়াজকে ছোট থাকতে দেখে এসেছো, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসা আছে, তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। তুলি বলে, রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাবার চিন্তা করো, আবার রিয়াজকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা। তুমি দোটানা রোগে ভুগতেছো। সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, যেটা তুমি রিয়াজকেও বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি রিয়াজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবে নিজেকে রিয়াজের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াজকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিউর। আমি বলবো না তখন রিয়াজের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না, ডিফারেন্ট। তখন নবপল্লবীর কিশোরী মনে ভালোবাসাটাকে আটস্থ করেছো, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছো, তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসেও ভালোবাসাকে চাপা রেখেছো। ঠিক বলছি সানা? সানা কি জবাব দিবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। এই মেয়ে তো পুরাই জ্যোতিষী, তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে, তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড! সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আত্মস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াজকে এইসব রিজনে যদি দূরে ঠেলে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি। তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াজ, ওর ব্যাপারে তো তুমি জানো তো ও কতটা স্ট্রং। বলেই তুলি একটা হাত ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে, তার চুপচাপতার মাঝে ভাবনার সুতোর তুলে চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে খানিকটা দূরে এসে রিয়াজকে কল করে। কল রিসিভ হতে প্যাক প্যাক গলায় বলে, হ্যালো রিয়াজ। হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দুলার সাজ সম্পূর্ণ হয়নি, দুলার সাজটা শেষ করি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধব, ওটাই তো পারতেছি না। কেন, ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব ওটাই তো বলার মতো ওই পাচ্ছি না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই এসে তোর বউকে পরা। রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগ এগুলো কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কেন? মানে আজকে তো গোসল করনি, সেই জন্য রিয়াজ শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। কিন্তু আরে কোনো কিন্তু না। সানা নিজের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শুকে, গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসছে। আসলে ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনও কমবে ভেবেই সানা তুলির মুখের উপর আর কিছু বললো না, বাধ্য মেয়ের মতো বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে তুলি খুশিতে শব্দহীন একটা লাফ মেরে ওঠে আর অমনি রিয়াজকে মেসেজ করে দেয়, দোস্ত শাড়ি পরাতে পারবো মনে হয়েছে। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের শ্বাসটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ দেখিয়েছে যেন বউ সাজাচ্ছে। আর তারপর পরে আবার যেই তুলি লাল রঙা শাড়িটা বের করে অমনি সারা বিস্ময়ে মাখা মুখ আকাশ ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি মানুষ শখ করে বুঝি এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে, ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে,
পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ চেপে নেয়। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দই বাড়ি খায়। তা হলো ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে। তুলি, এই তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌকাঠ বরাবর পা রাখতেই সানার মাথাটা টুম করে ঘুরে ওঠে। সানা আর এক মুহূর্ত দেরি করে না, এক লাফ দিয়ে পড়ে ওঠে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নখটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ব্যাস, প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পেছন থেকে টপাটপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবেন না? কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় মামা ফুপি ফুপার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে। বলে রিয়াস সানাকে এক সপাটে কোলে তুলে নেয় আর বলে, কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলেই সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক ছুট। আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। রিয়াসের ধমকাধমকি করা তলে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবির নামায় সই করে এক পাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ি আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াস আর সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুমই করে ফেলুন। আপনার সংসার না করার চাইতে গুম হয়ে যাওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি মা বাবা সবার সামনে আমাকে ছোট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টাই করেন না। আহা, আর পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টেক অ্যাগেইন, নাও লেটস গো ইয়োর হাবি হোম। নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমেই কাজী অফিসে পা রাখতেই হাসির ঝুড়ি খুলছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনও হেসে যাচ্ছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজামু। তুই কি একা সাজাবি নাকি? সাথে আমিও সাজাবো। আচ্ছা সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এই যেমন বান্দর, এর ফ্রেন্ডগুলোও একটা একটা বদের হাড্ডি। কোনক্ষণে কারখানায় এসে পড়লাম। ইয়া আল্লাহ, রক্ষা করো তুমি। সানার মন কথার মাঝেই রিয়াস সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুদিন নড়বো না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্যে রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে কাজীর দিকে এক ফোঁট তাকিয়ে কথাটা বলল রিয়াস। কাজী সাহেব এ কথার পিছে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে যান, হয়তো মনে মনে বলেন। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারল না। দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তো রাগে পিত্তি জ্বলা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা? ম্যানার্স বোধ নেই। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাক বউ, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না। তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থেকো। চলো এবার। বলেই সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাছর বান্দার মতো আগের জায়গায় দাঁড়িয়ে না নড়ছে না টড়ছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকে শুয়ে বলে ওঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শোনো তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুঁকড়ে ওঠে। তখন করে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার করে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়া অবস্থা হবে তার। আর করে না উঠতে চাইলে তো এই নির্লজ্জ রিয়াসটাও তাকে করে নিয়েই ছাড়বে। কি করবে ভাবতে ভাবতে সানার পিট পিট চোখ জোড়া মনের অজান্তেই রিয়াসের চোখের উপর পড়ে। পড়তেই রিয়াস চোখ রাঙানি দিয়ে ইঙ্গিত করে পা চালাতে। আর কি তারপর বাধ্য ভদ্র মেয়ের মতো সানা, রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভেতরে ঢোকে। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে জস্ত গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সঙ্গে কথা বলতেছিলেন। নিচে কারো হইচই শব্দ কানে আসতেই বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পর কথা বলতেছি।
বলেই ফোনটা রেখে নিচে নামেন। তুলি আবেদ রাহুলের মুখোমুখি হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? তুলি এগিয়ে এসে বলে, ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা খুশি মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশির সংবাদটাই দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সে ভাষাই জানা নেই আমাদের, তাই না আবেদ এবং রাহুল? তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াস নতুন বউ নিয়ে এসেছে। বউটা কি সুইট, উফ। মানে কোন রিয়াসের কথা বলতেছ? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছি আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট, মজা করতেছো আমার সাথে? হুম, মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলেই তুলি পেছনে ঘুরে গলা উঁচিয়ে রিয়াসকে ডাকে, রিয়াস, ভাবিকে নিয়ে ভিতরে আইতো। বলার সাথে সাথে রিয়াস এবং সানা ভেতরে ঢুকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতে দেখতেছেন এখন। রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুতপদে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড ঝাঁজ এবং উঁচু গলায় বলে ওঠেন, রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমার এই প্রতিদান দিলি? ছি। তোমার এতদিনই ইচ্ছে ছিল তোমাকে ভালো সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াস, চরম বেয়াদব কথাবার্তা বলতেছো তুমি। তোর ধারণা আছে তুই কি কাণ্ড ঘটিয়েছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং পুরো পরিবারও। সমাজের লোক যদি শোনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি কি মুখ দেখাবো কি করে? মাথা হেড করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করতেছে, অনেক চিৎকার করো, চিৎকার যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা, কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সেই রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্যে। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না, এটা আমি কখনোই হতে দেব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানো, এটাই শেষ প্রতিদান দিলেন? এটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এই কথার পিছে কি জবাব দেবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পারেনি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াসকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতো খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট লোক মনে হচ্ছে খুব। মেয়েকে দেয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করতে পারতেন তাহলে কষ্টটা কমতো। রিয়াস বলে, ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে উনি তা নিজেই জানেন না। হাত পা ছোড়াছড়ি হয়ে আসে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে খুব, এবং খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালেন না, সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে বন্ধ করে ফেলেন দরজা। সাহেলা বেগম এগিয়ে এসে বলেন, সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিয়াসকে বিয়ে করলি? দুনিয়াতে কি আর ছেলের অভাব ছিল? একে ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেলার দরকার ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করার মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হয় না। শ্যাম অন আওয়ার সেলস ফোর্স। আমরা এতদিন বেয়াদব একটা মেয়ে বড় করেছি। সানা চোখ মুখ কুচকে চোখের পানিতে বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সানার এত কষ্ট রিয়াসের একদম কষ্ট হচ্ছে না, বুকটা দাও দাও করছে। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যা অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না, ও এখন রিয়াস হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম, এটা কিভাবে মেনে নেব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন, এত ভাববেন না প্লিজ।
মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতুয়ার কোণা দিয়ে চোখের কোণার পানিটুকু মুছে নেন। তারপর চশমাটা আবার চোখে এঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা চলে আসো। বলেই রুমের দিকে এগোন। সাহেলা বেগমের না যেতে ইচ্ছে হলেও পরিস্থিতি শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে গিয়েও মেয়ের দিকে এক ফোঁট তাকালেন। সারা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল সে। এর আগে কুড়ির বড়দের ঘানির মতো সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি সে। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার 2 পা জড়িয়ে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। কিন্তু তার হলো না। সাহেলা বেগম রুমে ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুলি এগিয়ে আসে, সানার কাঁধে হাত রাখে, বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথমে এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না। আর কষ্ট নিও না, আর কষ্ট দিও না নিজেকে। অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলেই তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আসতে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সারা ফুলসজ্জা বিছানার একদম কোনায় দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখ মুখে তার বিষণ্ণতা রেখা। রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলেই খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মার কষ্ট সবকিছু মিলিয়ে চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না। কেউ তো আর মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে, ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নিবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলবে পরের দিনগুলোতে? ভাবতেই মুহূর্তেই সানার বুকটা ভার হয়ে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু গড়িয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলে কারো হাতের স্পর্শে চোখটা নিচেটা শুষ্ক ওঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়াস সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। সানা এবার অস্ফুট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদমই ছুবেন না। এই আপনার জন্য আজ আমার এমন দিন দেখতে হলো, তুলে যান আমার থেকে। রিয়াস ধাতস্থতা বজায় রেখে সানার দিকে এগিয়ে বলে, কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মায়ের মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নিবে, না আপনার বাবা, কেউ মেনে নিবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসাই একদিন সবার মন ঠিকই জয় করে নিব, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। আর না কোনো বিশ্বাস, আর না কোনো ভরসা। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখান থেকে মাথা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। আর রিয়াস ছোট্ট ছোট্ট চোখ করে সানার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে। তারপর আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল ভেবেই রিয়াস গলার স্বর খাদে নামিয়ে পড়ে, সানা এখনই ঘুমাবে? সানা প্রতিউত্তর করলো না। রিয়াস আবারও ডাকলো, এই সানা। এবার সানা মাথা সোজা করে প্রচন্ড রাগ গলায় বলে, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করে তার উপর শান্তিতে একটু ঘুমোতেও দিবেন না। আজ তো আমাদের বাসর রাত। তো আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করি এবার রিয়াস প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসরাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি? বাসর? সানার চোখ মুখে আকাশ সম বিস্ময় ছুঁয়ে যায়। এ ছেলে কি বলছে? তাকে আছে কোনো লজ্জা শরম? এবার প্রকাশিত কণ্ঠে বলে, নির্লজ্জ ঠোটকাটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরে প্রথম লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হেয়ার, গো টু বিলো অফ বেড। যদি নিচে না যাই। এই কথাটা বলে রিয়াস সানার দিক থেকে স্লথ গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে থমথমা গলায় বলে ওঠে, এই কাছে আসবেন না, কিন্তু কাছে আসবেন না, না হলে চিৎকার দেব। রিয়াস খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে যেতে যেতে বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলে রিয়াস চোখ বন্ধ করে নেয়। সানা অবাক, রিয়াস যে অমন ভরিতা করে ওভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল।
কেন মন খারাপ কারণ জানে না। হয়তো মনের অবচেতনে রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়েই গেল। সেও চেয়েছিল রিয়াস তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সারা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ো। শোয়া মাত্রই রিয়াস উঠে পড়ো, আর তার তৃষ্ণার্থ মনের মুখটা সানার কানের কাছে গুজে ফিস ফিস গলায় বলে উঠল, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না। বলেই রিয়াস সানার পেটের উপর আলতো হাত রাখলো। মুহূর্তেই সানার ভেতরটায় বিদ্যুতের মতো ধক করে উঠল। সানা হাত দিয়ে বিছানার চাদর খামছে নিজেকে সংযত করার চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেলে দুইজন মানব মানবী শারীরিক সম্পর্কে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের। ঘুম ঘুমা চোখে মোবাইল নিতে পেছনে ফিরতে হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে সানা তার ডান হাতের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার উপর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনের দিকে চুল মুখের উপর এলো পাথারি পড়ে আছে। গোলাপি ঠোঁট দুটো লাল লাল হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুবই অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াস টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকার মাঝেই কলটা কেটে যায়। আবার বেজে ওঠে। এবার রিয়াস কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে রিয়াস কিছুটা ভরকে যায়, তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই তার বাবা কল করেছে। না হলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। রিয়াস খুব সন্তর্পণে সানার মাথাটা বালিশের উপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে ব্যালকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখেই কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, কংগ্রাচুলেশন মাই চান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড। আরওয়াক, আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতেই রিয়াস কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, তাও সানার সাথে ভাবনার মাঝেই। রিয়াজ ছানাকে আমার মেয়ে হিসেবে বেশ পছন্দ। সে কাজে যেমন তেমন তার সুশ্রীন ব্যবহার ও আর রূপে গুণে তো মাশাল্লাহ। তোর এই মাম্মিটার মতো বদ না, সারাক্ষণ কানের কাছে ঘ্যান 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 করে। অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস ছানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি। এসেই বাসায় সব কেলেঙ্কারির উৎপাত করব। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে। এত ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নিবি না, শান্ত থাকতে বলবি। আমি দেশে ফিরেছি, আমার অপেক্ষা কর। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, তাহলে বাবার কলটা রাখছি। রেখে রিয়া সেই কি খুশি। উপস, খুশিতে একেবারে নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজেই উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে যেয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের উপর রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে যায়। রিয়াস বাথরুমে থেকে বেরোতে বেরোতে ততক্ষণে সানার ঘুম ভেঙে যায়। সানা চোখ জোড়া মেলতেই প্রথম চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল পেঁচানো আধ ভেজা গায়ে রিয়াসের লোমগুলো লম্বা লম্বা ভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। গায়ের রং ফর্সা হওয়ায় তা আরো দারুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুঠাম দেহের টকটকে সাদা ছেলে তার মতন সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারো? সে তো রিয়াসের কোনো দিক দিয়েই যোগ্য না। সানার ভাবনার মাঝে রিয়াস পেছনে ফিরে বলে, কখন জেগেছো সানা? সানা থতমত খাওয়ার মতো একটু ভান করে ফেলে, থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এই কথা নই শব্দে মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি সে মুচড়ে ওঠে। রিয়াস ভ্রু কুচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দেবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই ধপধপ করে তার নিচে পড়ে যাবে। আর রিয়াস তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট অবস্থায় দেখে ফেলবে, তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। ভাবনার মাঝে রিয়াস আবারও বলে, আজ সারাক্ষণ এখানে বসেই কাটিয়ে দিবে নাকি? না মানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? উফ, আমিও না একটা কর্তব কেমন খাপছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন এটা তোর কিভাবে করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন? বাইরে যেয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতা নিয়ে আসতেন, তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতা তেমন পরতে পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যায়। এইটুকুর পথ
বাথরুমের কাছে যেই খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছে, তাও স্যান্ডেল। উফ, আমি বাসায় পড়ার জন্য বলছি, বাথরুমে পড়ার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যে খোঁজ নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বইয়ের একটু আবদার রাখতে পারে না? কেমন পুরুষ আপনি? বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভেতর ঢাকুম ঢুকুম বেজে ওঠে। অবশেষে সারা নিজ মুখেই স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর কথা আর কি হতে পারে? আবদার একটা কেন, এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি শোনা। আহা, জীবনে এর চেয়ে সুখকর কথা কি আর হতে পারে? আবদার একটা ক্যানের জন্যে হাজারটা আবদার, একটা কেন এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি। রিয়াস আর দেরি করলো না, সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাতরে হাত রাখতেই রিয়াস পেছন থেকে বলে, সানা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এহেন অবস্থায় দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর সানার অবস্থা তো যায় যায় অবস্থা। সে তরহর করে বুকের কাছে কাপড়টা যুবথুবু ভাবে ধরে পেছনে ঘুরে রাগী স্বরে ভরে ওঠে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল টেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, যান। সানার রাগ রাগ মুখ দেখে রিয়াস একটা মুচকি হাসি দিল। তার সেই হাসিতে কিছুটা একটা লুকানো ছিল। তারপর রিয়াস চলে যেতে পা বাড়ায়, হঠাৎ কি ভেবে যেন আবার এক পা পিছু হটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউ আর লুকিং সো হট পরি। বলে রিয়াস চোখ টিপে বলার উদ্দেশ্য ছিল সানাকে রাগি লুকে আরো রাগিয়ে দেওয়া। আর সানা কি চুপ থাকার মতো মেয়ে? সে তো তেরে বেগুনে জ্বলে যেই তার সব থেকে বিশ্রী কথাটা রিয়াসকে শোনাবে, অমনি রিয়াস তার মান বাঁচাতে দিল এক ছুট। আর কি, বেচারি সানা ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এই প্রতিশোধ নেওয়ার গরম গরম ঝাল চোখ মুখে স্পষ্ট রয়ে গেল। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াস রুমেই ছিল। সে সানাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে, ঘোর মাখা গলায় বলে ওঠে, পরি মানে? পরি? কই পরি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াস যে তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রু যুগল কুচকে বলে, এত পরিপরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলছেন মনে আছে? হট। লজ্জা শরম নেই আপনার? রিয়াস ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঠেকুর দিয়ে কিছুটা পিছু হটে যায়, কারণ রিয়াসের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। নিশ্চয়ই সোহাগ খুঁজবে। সত্যি সত্যি তাই হলো। সানাকে হাঁচকে একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলো পাল্লার পাতারি চুলগুলো খুব সযত্নে কানের পেছনে গুঁজে দেয়। আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ, একটা কিস করি। সানা রিয়াসকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাইনা শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব? নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না। বলেই রিয়াস আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মীরা খাতুন ভেতরে ঢুকে পড়ে। সানাফা, খালাম্মা, খালু, শফি এবং রিধি বাসায় কেউ নাই। কোথায় যেন চললা। আর কথা শেষ করতে পারলো না। বেচারি সে যে বেটাইমে ঢুকে পড়েছে এখন বুঝতে পেরে নিজের কাছে নিজেই লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আফা, ভাইজান। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তো ভাবান্তরে নেই, যেই শুনেছে তার মা বাবা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাকে পাশ কেটে নিচে আসে। তার মা বাবা, শফি এবং রিধির রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যিই নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো তারা সাথে করে নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়াস সানার কাছে এসে বসে। সানা কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াস, আমার মা বাবা, ভাই বোন আমাদের সাথে অভিমান করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়। বাবা কিছুদিনের মধ্যে দেশে ফিরতেছে সানা, বাবা এসে সব ঠিক করে দিবেন। এর মাঝে অনেক দিন কেটে যায়। এই 4-5 দিনের মতো সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বারবার বন্ধ পায়। মিসেস রিমা বেগম সানাকে এর মাঝে আর কিছুই বলেননি। এমনিতেই মেয়েটির পরিবার চলে যাওয়াতে মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নেবেন তা না। সেদিন সন্ধ্যের মিস্টার সৈকত হোসাইন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন ওনার ঝলকা ঝলকা, আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছে। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। মিস্টার সৈকত হোসাইন সালামের জবাব দিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন।
রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকিয়ে সৈকত হোসেন হেসে হেসে বলেন, তোমাদের মাকে টাইম দেওয়ার দায়িত্ব আমার, নো টেনশন। সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবতো। লোকটি আসলে খুব চমৎকার, মনে কোনো রাগ অহংকার নেই, তামাক নেই, খুবই সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। যে কেউ দেখলেই ওনাকে এই নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা সফি এবং রিধির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হোসেন এখানেও জবাব দেন, নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান আর সৈকত হোসেন ওখানে গিয়ে হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শোনেন। লিয়াকত আলী বলেন, হাফ সাপোর্ট ওই বাসায় থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে, বলেন ভাইজান, এটা মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিলে ভেবেছে? একবারও ভাবেনি। তাহলে লাজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলীর কথা শুনে মিস্টার সৈকত হোসেন হো হো করে হেসে দেন। হাসি থামিয়ে তারপর বলেন, যে সানাকে বিয়ে করেছে এতে আমি তো বড্ড খুশি। মিস্টার সৈকত হোসেনের কথা শুনে প্রথমে লিয়াকত আলী ধাঁধায় পড়া অবস্থা। তারপর বিষয়টা সৈকত হোসেন ক্লিয়ার করে দেন। ভালোবাসা প্রেম আসবে, অহংকার সৌন্দর্য গৌরব তুলনা হলে হয় না ভাই। ভালোবাসার অর্থ শুধু ভালোবাসা, ভালোবাসার কাছে জাগৃত সব তুচ্ছ। তারপর লিয়াকত আলী নিজের ভুল বুঝতে পারেন। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেননি। সৈকত হোসাইনকে বহু কষ্টে বুঝিয়ে টুজিয়ে অন্য জায়গায় বাসা নেন। সেখানে পরিবারকে নিয়ে বসবাস করা শুরু করে দেন। তার ভাষ্য মতো সারাক্ষণ আত্মীয়দের মাথায় চড়ে থাকলে তারা কখনো মর্যাদা পায় না, তারা হয়ে যায় তুচ্ছ, তুই তুচ্ছকার। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা সৈকত হোসাইন মেনে নেন। তারপর মিসেস লিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান। তিনি নিজের ভুল বুঝতে পারেন। সুন্দর মতো চলতে থাকে দুটো পরিবারের সংসার। সমাপ্তি।